জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, অধর্মের উপর ধর্মের বিজয়ের এই পবিত্র উৎসব হোলিকা দহনের উপলক্ষে আপনাদের সকল ভক্তদের জানাই মঙ্গলময় শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওটি অত্যন্ত বিশেষ ও জ্ঞানবর্ধক হতে চলেছে, কারণ আজ আমরা আলোচনা করব 2024 সালে ভক্ত প্রহ্লাদের বিজয় ও হোলিকা দহনের পবিত্র রাত্রি কবে পড়েছে। অনেকেই বিভ্রান্তির মধ্যে আছেন, তাই আজ আমরা সেই বিভ্রান্তি দূর করব। পাশাপাশি জানব 2024 সালে হোলি কবে পালন করা উচিত, বিশেষ করে যেদিনে হোলিকা দহন হয় সেই দিনটি কবে। প্রতি বছর হোলিকা দহন ভদ্রমুক্ত সময় করা হয়, আবার হিন্দু পঞ্জিকা অনুযায়ী এদিন কখনো গ্রহণও থাকতে পারে। তাহলে যদি গ্রহণ থাকে বা ভদ্রা থাকে, কোন কাজ করা উচিত, কোন কাজ করা উচিত নয়, হোলি কবে পালন করব, হোলিকা দহন কবে করা হবে, এইসব প্রশ্নের উত্তর আমরা আজ দেব। হোলিকা দহনে হিন্দু ধর্মে বিশেষ গুরুত্ব রয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব হোলি কবে পালন করা হবে, হোলিকা দহনের শুভ মুহূর্ত, ভদ্রার সময় কখন থেকে কখন, গ্রহণ থাকলে কতক্ষণ থাকবে, ভারতে দৃশ্যমান হবে কিনা, এইসব প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো। তাই চলুন সময় নষ্ট না করে সম্পূর্ণ তথ্য জানা যাক। শুরু করার আগে একটি অনুরোধ, ভিডিওটি যদি সামান্য ভালো লাগে বা আপনার জীবনে উপকারী মনে হয় তবে অবশ্যই একটি লাইক দিন। আর হোলিকার দুষ্প্রভাব থেকে বাঁচতে হলে কমেন্টে লিখুন নরসিংহ দেবায় নমঃ। ভগবান নরসিংহ আপনার সকল সংকট থেকে রক্ষা করবেন। এখানে যে তথ্য দেওয়া হয় তা জ্যোতিষশাস্ত্র ও পঞ্জিকার ভিত্তিতে দেওয়া হয়। কোন তিথি কবে, ব্রত কবে, কি বিধি, কি নিয়ম, কি ভুল করা যাবে না ইত্যাদি। যদি আপনি সঠিক তথ্য জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। এখন চলুন হোলিকা দহনের সম্পূর্ণ তথ্য জানা যাক। হোলি দহন ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয়। প্রথমে জানি কেন হোলিকা দহন করা হয় এবং এর পেছনের কারণ কি। হিন্দু ধর্মে এটি অত্যন্ত পবিত্র উৎসব। এটি কেবল একটি পৌরাণিক কাহিনীর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সনাতন ধর্মের গভীর আধ্যাত্মিক পরম্পরা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক চেতনার জীবন্ত প্রতীক। এর মূল কাহিনী ভক্ত প্রহ্লাদ, অসুররাজ হিরণ্যকশিপু ও হোলিকাকে কেন্দ্র করে। হিরণ্যকশিপু অহংকার ও অধর্মের প্রতীক ছিল। সে নিজেকে ঈশ্বর ঘোষণা করেছিল এবং তার রাজ্যে ভগবান বিষ্ণুর ভক্তি নিষিদ্ধ করেছিল। কিন্তু তার পুত্র প্রহ্লাদ অটল ভক্তি ও বিশ্বাসের প্রতীক হয়ে রইল। অত্যাচার চরমে পৌঁছালো। হিরণ্যকশিপু তার বোন হোলিকাকে আদেশ দেয়, যার আগুনে না পড়ার পর ছিল সে যেন প্রহ্লাদকে কুলে নিয়ে অগ্নিতে বসে, যাতে প্রহ্লাদের মৃত্যু হয়। কিন্তু ঈশ্বরের কৃপায় ও সত্যভক্তির শক্তিতে প্রহ্লাদ রক্ষা পায় এবং হোলিকা নিজেই অগ্নিতে ভস্ম হয়ে যায়। এই ঘটনা প্রমাণ করে বর, শক্তি ও অহংকারও ধর্ম ও সত্যের সামনে টিকতে পারে না। হোলিকা দহন সেই ঐশ্বরিক ঘটনার স্মরণে পালিত হয় ও বার্তা দেয়, অশুভ যত শক্তিশালী হোক, শেষ পর্যন্ত তার পরাজয় নিশ্চিত। এই উৎসব আমাদের নিজের অন্তরের দিকে তাকাতে শেখায়। আমাদের ভেতরের ক্রোধ, লোভ, হিংসা, দ্বেষ, অহংকার ও নেতিবাচক চিন্তায় প্রকৃত হোলিকা, এগুলোকে জ্ঞান ও সৎকর্মের আগুনে দহন করা উচিত। যখন সবাই মিলে কাঠ ও উপলা সংগ্রহ করে অগ্নি প্রজ্বলন করে, তা শুধু একটি প্রথা নয়, এটি খারাপ সংস্কারের দহন ও নতুন জীবনের সূচনার প্রতীক। সামাজিক দৃষ্টিকোণ থেকেও এই উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সামাজিক ঐক্য,
ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বৃদ্ধি করে। মানুষ মতভেদ ভুলে একত্রিত হয়, অগ্নিকে প্রদক্ষিণ করে এবং পরিবার ও সমাজের সুখ সমৃদ্ধির কামনা করে। গ্রামাঞ্চলে এটি নতুন ফসল ও কৃষি সমৃদ্ধির সঙ্গেও যুক্ত, যা প্রকৃতি ও মানুষের গভীর সম্পর্কের প্রতীক। আধ্যাত্মিকভাবে এটি আমাদের বিশ্বাস যোগায় যে ঈশ্বর সর্বদা ধর্মের পক্ষে থাকেন এবং সত্য ভক্তদের রক্ষা করেন। এবার শাস্ত্র অনুযায়ী হোলিকা দহনের 3টি প্রধান নিয়ম সম্পর্কে জানি, তারপর জানব সঠিক তারিখ, সময় ও শুভ মুহূর্ত এবং পূজা পদ্ধতি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই বছর পূর্ণিমা তিথি শুরু হবে 2 তারিখ সন্ধে 5টা 55 এবং শেষ হবে 3 তারিখ সন্ধে 5টা 7 হোলিকা দহনের প্রথম শর্ত হলো পূর্ণিমা তিথি প্রদোষ বেপিনী হতে হবে, অর্থাৎ প্রদোষকালে থাকতে হবে। এই ক্ষেত্রে প্রদোষ বেপিনী পূর্ণিমা 2 তারিখেই পড়েছে, তাই শাস্ত্র অনুযায়ী ওই দিনই হোলিকা দহন করা উচিত। 3 তারিখে পূর্ণিমা সন্ধ্যা 5টা 7 শেষ হয়ে যাবে, অর্থাৎ তা প্রদোষকালে প্রবেশ করছে না, তাই 2 তারিখেই পূর্ণিমা প্রদোষ বেপিনী। কিন্তু 2 তারিখের সমস্যা হলো সেদিন বদ্রা শুরু হচ্ছে। পূর্ণিমা যেমন সন্ধে 5টা 55 শুরু হচ্ছে, তেমনি বদ্রাও তখনই শুরু হচ্ছে। শাস্ত্রের স্পষ্ট বলা আছে যে পূর্ণিমার দিনে চতুর্থ প্রহরে বদ্রা অবশ্যই থাকবে। এখন প্রশ্ন, যেহেতু 2 তারিখে বদ্রা আছে, তাহলে কি সেদিন হোলিকা দহন করা যাবে না? আর 3 তারিখে সকাল 5টা 21 পর্যন্ত বদ্রা রয়েছে। এবার 3 তারিখের সমস্যা। 3 তারিখে চন্দ্রগ্রহণ রয়েছে। ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে দুপুর 3টা 20। এখন আসি শাস্ত্রের নিয়ম। এমন জটিল অবস্থায় শাস্ত্রের 3টি প্রধান নিয়ম মানা হয়। প্রথম নিয়ম, হোলিকা দহনের জন্য প্রদোষ বেপিনী পূর্ণিমা গ্রহণ করতে হবে। যদি 2 দিনই প্রদোষ বেপিনী পূর্ণিমা থাকে, তবে দ্বিতীয় দিনের পূর্ণিমা নিতে হবে। আর যদি প্রদোষকালে বদ্রা থাকে, তবে বদ্রার মুখ সময় ত্যাগ করে প্রদোষকালে দহন করা উচিত। এক্ষেত্রে কি হচ্ছে, দ্বিতীয় দিনে অর্থাৎ 3 মার্চ প্রদোষ বেপিনী পূর্ণিমা নেই। প্রথম দিনে অর্থাৎ 2 মার্চ প্রদোষ বেপিনী পূর্ণিমা আছে, তবে বদ্রা রয়েছে। শাস্ত্র বলে যদি প্রদোষকালে বদ্রা থাকে, তবে বদ্রার কুচ্চকালে দহন করা উত্তম। দ্বিতীয় নিয়ম, যদি প্রথম দিনে চতুর্দশী মিশ্রিত পূর্ণিমার সারারাত বদ্রা থাকে এবং দ্বিতীয় দিনের প্রদোষকালে পূর্ণিমার উত্তরার্ধ থাকে, কিন্তু সেদিন চন্দ্রগ্রহণ হয়, তাহলে গ্রহণের কারণে দ্বিতীয় দিন গ্রহণযোগ্য নয়। এই অবস্থায় প্রথম দিনে এমনকি বদ্রা থাকলেও সূর্যাস্তের পূর্বে বা বদ্রার উপযুক্ত অংশে হোলিকা দহন করা উচিত। তৃতীয় নিয়ম, যদি প্রথম দিনে প্রদোষকালে বদ্রা থাকে এবং দ্বিতীয় দিনে সূর্যাস্তের আগেই পূর্ণিমা শেষ হয়ে যায়, যেমন এবছর হচ্ছে, তবে বদ্রা শেষ হওয়ার অপেক্ষা করে সূর্যোদয়ের পূর্বে হোলিকা দহন করা উচিত। শাস্ত্রে আরও বলা হয়েছে, যদি প্রথম দিনে প্রদোষ পূর্ণিমা থাকে এবং বদ্রা থাকে আর দ্বিতীয় দিনে গ্রহণ হয় এবং পূর্ণিমা শেষ হয়ে যায়, তাহলে গ্রহণের দিনে কোনো অবস্থাতেই হোলিকা দহন করা যাবে না। প্রথম দিনেই বদ্রার পুচ্ছকালে হোলিকা দহন করতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত, 2026 সালের জন্য 2 মার্চ প্রদোষ বেপিনী পূর্ণিমা আছে, বদ্রা রয়েছে, তবে বদ্রার পুচ্ছকালে দহন করা শাস্ত্রসম্মত। 3 মার্চ গ্রহণ রয়েছে এবং প্রদোষ বেপিনী পূর্ণিমা নেই, অতএব 2 মার্চ হোলিকা দহন করতে হবে। 3 মার্চ কোনো অবস্থাতেই করা যাবে না। শুভ সময়, 2 মার্চ সন্ধ্যা 6টা 9 থেকে রাত 8টা 50 পর্যন্ত হোলিকা দহন করা যেতে পারে। এর মধ্যে সন্ধ্যা 7টা 35 থেকে রাত 8টা 51 সময়টি সর্বোত্তম, অর্থাৎ বদ্রা পুচ্ছ ও
প্রদোষ বেপিনী মিলিত শুভ মুহূর্ত। এই সময়েই হোলিকা দহন করা উচিত। আপনারা এই সময়ের মধ্যেই হোলিকা দহন করুন। আর যদি আপনারা বদ্রা সংক্রান্ত সমস্ত সংশয় থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে করতে চান, তবে শাস্ত্রে এটিও বলা হয়েছে, যদি প্রদোষ বেপিনী পূর্ণিমা থাকে তাহলে বদ্রা শেষ হওয়ার পর এবং সূর্যোদয়ের পূর্বে হোলিকা দহন করা যায়। এই ক্ষেত্রে বদ্রা শেষ হবে ভোর 5:31 আর ওই দিন সূর্যোদয় হবে সকাল 6:39। অতএব আপনারা 5:32 থেকে 6:30 মধ্যে এই প্রায় 1 ঘন্টার সময়ের মধ্যে হোলিকা দহন করতে পারেন। এটি অত্যন্ত শুভ ও উত্তম মুহূর্ত বলে গণ্য হবে। শাস্ত্রকাররাও বলেন, শুভ মুহূর্তে করা পূজাপাঠ কখনো নিষ্ফল হয় না, বরং সর্বদা মঙ্গল ও কল্যাণ প্রদান করে। হোলিকা বিশেষ সতর্কতা ও পূজা পদ্ধতি। হোলিকা দহনের পূজা অত্যন্ত শ্রদ্ধা, শুদ্ধতা ও নিয়ম মেনে করা উচিত। এটি কেবল আগুন জ্বালানোর কাজ নয়, বরং অধর্ম ও নেতিবাচকতার দহন করার এক আধ্যাত্মিক অনুষ্ঠান। ওম পূজা পদ্ধতি। ফাল্গুন পূর্ণিমার রাত্রিতে শুভ মুহূর্ত দেখে প্রথমে যে স্থানে হোলিকা স্থাপন করা হবে সেই স্থান শুদ্ধ করতে হবে। গঙ্গাজল ও পরিষ্কার জল দিয়ে ভূমি পবিত্র করা হয়। রঙ্গোলি আঁকা হয়। কাঠ, পুপলা, গোবরের কান্ডা, শুকনো ডাল ইত্যাদি হোলিকা সাজানো হয়। অনেক স্থানে মাঝখানে একটি কুটি পুঁতা হয়, যা ভক্ত প্রহ্লাদের প্রতীক। চারপাশে কাঠ সাজানো হয়, যা হোলিকার প্রতীক। পূজার আগে নারী পুরুষ স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করেন। সঙ্গে নেন রলি, অক্ষত, ফুল, মালা, নারিকেল, গুড়, গোটা শস্য, যব, গম, হলুদের গাঁট, নতুন ফসলের দানা ও মিষ্টি। পূজার শুরুতে প্রদীপ জ্বালানো হয়। রলি ও অক্ষত দিয়ে তিলক করা হয়। ফুল অর্পণ করা হয়। কাঁচা সুতুর বা মৌলির দ্বারা হোলিকার চারপাশে প্রদক্ষিণ করে তা জড়ানো হয়, যা রক্ষা ও মঙ্গলের প্রতীক। জব বা গমের শীর্ষ অগ্নিতে অর্পণ করা হয়। পরে তা প্রসাদ হিসেবে গ্রহণ করা হয়। সাধারণত 3 বা 7 বার প্রদক্ষিণ করা হয়। প্রতিবার প্রদক্ষিণের সময় পরিবারের সুখ, সমৃদ্ধি, আরোগ্য ও সন্তানের উন্নতির কামনা করা হয়। অনেক স্থানে মহিলারা লোকগীতি গেয়ে পরিবার ও সমাজের অশুভ শক্তির নাশের প্রার্থনা করেন। অগ্নি প্রজ্বলনের পর সবাই শ্রদ্ধার সঙ্গে প্রণাম করেন এবং আগুনের উষ্ণতা কপালে স্পর্শ করেন, যা শুভ বলে মনে করা হয়। গুরুত্বপূর্ণ সতর্কতা। হোলিকা দহন সর্বদা শুভ মুহূর্তে করতে হবে। বিশেষ করে বদ্রাকালে দহন করা উচিত নয়। শাস্ত্রে অশুভ বলা হয়েছে। আগুন জ্বালানোর সময় নিরাপত্তা নিশ্চিত করুন। আশেপাশে দাহ্য বস্তু, যানবাহন বা বৈদ্যুতিক তার যেন না থাকে। শিশুদের একা আগুনের কাছে যেতে দেবেন না। পাশে জল রাখুন। পরিবেশ রক্ষার জন্য প্লাস্টিক, রাবার বা রাসায়নিক বস্তু আগুনে ফেলবেন না। কেবল প্রাকৃতিক ও শুদ্ধ উপকরণ ব্যবহার করুন। যে ভুলগুলি করা উচিত নয়। স্নান বা শুদ্ধি ছাড়া পূজায় অংশগ্রহণ করা, কেবল আনুষ্ঠানিকতা রক্ষা করে পূজা করা, কাহিনীর মূল তাৎপর্য ভুলে যাওয়া, অশুদ্ধ বা অনুপযুক্ত বস্তু অগ্নিতে নিক্ষেপ করা, হোলিকা দহনের সময় অশ্লীল ভাষা, বিবাদ বা নেশা করা। এই উৎসব সংযম, সদ্ভাব ও ইতিবাচক শক্তির প্রতীক। হোলি উৎসবের তাৎপর্য। দহনের পরের দিন পালিত হোলি কেবল রঙের উৎসব নয়, এটি ভালোর উপর মন্দের বিজয় এবং ভক্তির জয়ের প্রতীক। পৌরাণিক কাহিনী অনুযায়ী অসুররাজ হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদকে ভগবান বিষ্ণুর ভক্তি থেকে বিরত রাখতে বহু প্রচেষ্টা করে অবশেষে তার বোন হোলিকার সহায়তায় প্রহ্লাদকে আগুনে বসিয়ে হত্যার ষড়যন্ত্র করে। কিন্তু ঈশ্বরের কৃপায় প্রহ্লাদ রক্ষা পান এবং হোলিকা ভস্মীভূত হয়। এই ঘটনার স্মরণে
ফাল্গুন পূর্ণিমার রাতে হোলিকা দহন এবং পরের দিন রঙের হোলি পালিত হয়। সারা ভারতবর্ষে এই উৎসব আনন্দ ও উল্লাসের সঙ্গে পালিত হয়। রং খেলার মাধ্যমে মানুষের মধ্যে ভেদাভেদ, দেশ বিদ্বেষ দূর হয়ে যায়। মানুষ একে অপরকে আবির গুলাল লাগিয়ে পুরনো মনোমালিন্য ভুলে যায়। দূর নগার তালে নাচে গানে মেতে উঠে মিষ্টি বিতরণ করে ও শুভেচ্ছা জানায়। অনেক স্থানে রাধা ও কৃষ্ণের লীলার ঝলক দেখা যায়, যা এই উৎসবকে আরো আনন্দময় করে তোলে। এইভাবে শ্রদ্ধা, শাস্ত্রীয় নিয়ম ও সতর্কতার সঙ্গে হোলিকা দহন করলে এটি শুধু একটি প্রথা থাকে না, বরং জীবনের নতুন সূচনা, আধ্যাত্মিক জাগরণ ও পারিবারিক সুখ শান্তির শুভ সংকল্প হয়ে ওঠে। এইভাবে হোলি কেবল একটি উৎসব নয়, বরং সামাজিক সম্প্রীতি, পারস্পরিক ভালোবাসা এবং জীবনের নতুন শক্তি সঞ্চারের এক পবিত্র সুযোগ। এটি আমাদের শেখায় যে শেষ পর্যন্ত সত্য, শ্রদ্ধা ও সৎ ব্যবহারেই জয় হয়। তবে এবছর কিছুটা সতর্ক থাকা প্রয়োজন, কারণ এই দিনে গ্রহণের প্রভাব থাকবে। 2024 সালে হোলির সময় ফাল্গুন পূর্ণিমা তিথিতে অর্থাৎ 3 মার্চ একটি পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটবে। এটি দুপুর 3:20 থেকে স্থায়ী হয়ে সন্ধ্যে 6:46 পর্যন্ত স্থায়ী হবে। এর পূর্ণগ্রাস অবস্থা প্রায় 4:35 থেকে 5:33 মধ্যে থাকবে বলে ধরা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহণের প্রায় 9 ঘন্টা আগে থেকেই সূতককাল শুরু হয়, তাই সেই দিন শুভ কাজ, পূজা অনুষ্ঠান ও রং খেলা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। হোলিকা দহনও গ্রহণ শেষ হওয়ার পর করা শ্রেয় বলে মনে করা হয়। রঙের হোলি পরের দিন অর্থাৎ 4 মার্চ পালন করা হবে। এই চন্দ্রগ্রহণ ভারতের বহু স্থানে, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে স্পষ্টভাবে দেখা যাবে। অন্যান্য অঞ্চলে চন্দ্রোদয়ের সময় আংশিকভাবে দৃশ্যমান হতে পারে। বৈজ্ঞানিক দৃষ্টিতে গ্রহণের পৃথিবীতে কোনো নেতিবাচক ভৌত প্রভাব পড়ে না, কারণ এটি সূর্য, পৃথিবী, চাঁদের স্বাভাবিক জ্যোতির্বিজ্ঞানিক অবস্থানের ফল। তবে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী গ্রহণের মানসিক ও আধ্যাত্মিক প্রভাব রয়েছে বলে মনে করা হয়, তাই অনেকেই গ্রহণকালে জপ, ধ্যান ও ঈশ্বর স্মরণকে শুভ মনে করেন। গ্রহণ শেষ হলে স্নান ও শুদ্ধিকরণ করে পূর্ণরূপে উৎসব উদযাপন করা হয়। যদি এই তথ্য আপনাদের উপকারী, অনুপ্রেরণামূলক এবং ধর্মীয়ভাবে সঠিক দিশা প্রদানকারী বলে মনে হয়, তবে বিনীত অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করুন, যাতে এই গুরুত্বপূর্ণ তথ্য আরও বেশি মানুষের কাছে পৌঁছায়। বন্ধু বান্ধব, পরিবার ও সকল ভক্তদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও হোলি গ্রহণ ও ধর্মীয় নিয়ম সম্পর্কে সঠিক ও প্রমাণ ভিত্তিক তথ্য পেতে পারেন। সনাতন ধর্ম, ব্রত, উৎসব, পূজা পদ্ধতি, গ্রহণ, জ্যোতিষ ও আধ্যাত্মিক বিষয় সম্পর্কে সহজ ও নির্ভুল তথ্য পেতে আমাদের পাশে থাকুন। শেষে কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখুন, জয় শ্রী হরি। ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য সকল ভক্তদের আন্তরিক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে নমস্কার।